কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, 5 জনের পোড়া লাশ উদ্ধার। ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ, প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ। কয়েক জেলায় হামের ভয়াবহতা, রাজশাহী ও কুষ্টিয়ায় আরো 5 শিশুর মৃত্যু। আজ শুরু হচ্ছে হাম রুবেলার বিশেষ টিকাদান কার্যক্রম। ব্যবসায়ীদের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর। আলোচিত বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের যাত্রা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ আগুনে 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে কদমতলী গোল চত্বর এলাকার ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, করেন ক্ষোভ প্রকাশ। মৃতদের প্রতি পরিবারকে 2 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। কেরানীগঞ্জ প্রতিনিধি আব্দুল গনির তথ্য, ছবিতে সুচরিতা সুচির ডেস্ক রিপোর্ট। শনিবার দুপুর 1টা কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তার আলবারাকা হাসপাতালের পাশের গ্যাস লাইট কারখানা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে ওঠেন স্থানীয়রা। আগুনের লেলিহান মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো কারখানাসহ আশপাশে। কারখানাটি আবাসিক এলাকায় হওয়ায় পুরো ঘটনা দেখেন স্থানীয়রা। সাথে সাথেই তারা চেষ্টা করেন আগুন নেভানোর, কিন্তু পারছিলেন না। খবর পেয়ে কেরানীগঞ্জ, পোস্তগোলা ও সদরঘাট ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর সংশ্লিষ্টদের নিয়ে কারখানা এলাকা পরিদর্শন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানান প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা। আমরা মেসেজটা পাইছি কন্ট্রোল রুমের মাধ্যমে 1টা 10 মিনিটের সময়, যে কেরানীগঞ্জে কদমতলীতে এরকম একটা লাইটার ফ্যাক্টরিতে অনেক বড় একটা আগুন। সাথে সাথে আপনারা জানেন যে নিকটবর্তী ফায়ার স্টেশন হচ্ছে কেরানীগঞ্জ ফায়ার স্টেশন, ওখান থেকে 3টা ইউনিট এট এ টাইম বের হয়ে যায়। যাওয়ার পরে আগুনের ভয়াবহতা দেখে কেরানীগঞ্জের যে সিনিয়র স্টেশন অফিসার আছে, সে যখন বলে যে আরো সাহায্য লাগবে, সেক্ষেত্রে সাথে সাথে সদরঘাট ফায়ার স্টেশন এবং নিকটবর্তী ফায়ার স্টেশন হচ্ছে পোস্তগোলা ফায়ার স্টেশন, ওখান থেকে আরো 4টা ইউনিট বের হয়। মোট 7টা ইউনিটের অক্লান্ত পরিশ্রমে আমরা 2টা 30-এ আমরা নিয়ন্ত্রণ দিতে সক্ষম হই। আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওনাদের দাফন কাফনের জন্য যেটা আছে, প্রত্যেক ব্যক্তির জন্য 25,000 টাকা করে প্রাথমিকভাবে এটা হচ্ছে উপজেলা থেকে তাদের প্রদান করা হবে, এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় থাকলে এটা আমরা। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় তার সাথে ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। মন্ত্রী বলেন, কারখানাটি একবার বন্ধ করে দেওয়ার পর যারা আবার মালিককে তা খুলতে দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা মারা গিয়েছেন তাদেরকে 2 লক্ষ টাকা করে আগামীকাল আমার শ্রমমন্ত্রী এসে দিবেন। এখানে আসি, এটা ভেঙে এখন দেখব ভিতরে লাশ আছে কিনা, যাতে আর আগুন না ছড়ে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়, ওইটার ব্যবস্থা করার জন্য প্রশাসন আছে, আমিও আছি, আমাদের পলিটিক্যাল নেত্রীও আছেন। এলাকাবাসীর অভিযোগ, কারখানার মালিক প্রভাবশালী। একাধিকবার বলার পরও আবাসিক এলাকা থেকে সরানো হয়নি এটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঘটনা তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ অবিলম্বে খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে প্রধানমন্ত্রী এক বিবৃতিতে এই শোক ও নির্দেশনা দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। প্রধানমন্ত্রী বিবৃতিতে বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়। প্রেস সচিব জানান, দুর্ঘটনার খবর জানার পরপরই স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। রাজধানীতে হাম রোগীর সংখ্যা বেড়েই চলছে। সারা দেশ থেকে হাম রোগী আসছে ঢাকার হাসপাতালগুলোতে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিকে মহামারী আকারেই মনে করছেন চিকিৎসকরা। শনিবার রাজধানীর হাসপাতাল ঘুরে হাম রোগের অবস্থা সম্পর্কে আরও জানাচ্ছেন সৈকত সাদিক। পাবনার বাসিন্দা আতিউর রহমান হাম রোগে আক্রান্ত যমজ 7 মাসের 2 কন্যা শিশুকে ভর্তি করিয়েছেন মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। পাবনা সরকারি হাসপাতালে সন্তানদের হাম ধরার পর নিয়ে আসেন এই হাসপাতালে। গত 1 মাস ধরে অসুস্থ 2 সন্তানকে নিয়ে কেমন পরিস্থিতি মোকাবেলা করেছেন সেটাই জানালেন তিনি।
আমি পাবনাতে ছিলাম একবার 12 দিন, তারপর ছিলাম আবার 7 দিন, তারপর এখানে আবার 7 দিন। আগে থেকে আমরা টের পাইলে এই জায়গায় আসলে আমার মনে হয় আগে থেকে আমাদের সুস্থ হইতো, কিন্তু ভোগান্তি তো ভালোই হয়েছে, টাকা তো অনেকগুলোই গেছে। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম রোগের জন্য 10টি বেড নির্ধারিত থাকলেও এখন অন্যান্য রোগীর সঙ্গে এখানে ভর্তি আছে 92 জন। এদের বেশিরভাগই 9 মাসের নিচে শিশু। সারা দেশ থেকে হামে আক্রান্ত মুমূর্ষু রোগীদের পাঠানো হয় এই হাসপাতালে। হাম উঠছে যখন আমি 4-5 হসপিটাল, প্রাইভেট হসপিটাল নিয়েছি, ওনারা আমার বাচ্চাকে রাখতে চায় নাই। ওনারা এই হাম লক্ষণ দেখে ওনারা পাঠিয়ে দিছে এখানে। হামের পরীক্ষা নিয়েছে আজকে, শুক্রবার ছিল কালকে, ও তার জন্য নিতে পারে নাই হামের পরীক্ষা। টেনশন তো বেশি হয়, যেরকম শ্বাসকষ্ট এরকম হয়, বালা মন্দ কিচ্ছু হয়েছে না, যেমনই মন। জ্বর, কাশি, নিউমোনিয়া, সারা শরীরে লালচে দাগ ও গোটা সহ হামের নানা উপসর্গ নিয়ে রোগীদের নিয়ে আসা হয় এখানে। অন্যান্য হাসপাতালে ভাইরাসজনিত এই রোগের চিকিৎসা না পেয়ে ছুটে আসছেন স্বজনরা। চিকিৎসা দিতে গিয়ে এখন হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মহামারীর আকার ধারণ করছে, এত ক্রিটিক্যাল অবস্থায় আসে আর তারা এতগুলি হাসপাতাল ঘুরে ঘুরে আসে, তখন আমাদের পক্ষে তাদেরকে বলা কঠিন হয়ে যায় এবং তারাও খুব হয়রান ক্লান্ত থাকে যে আমরা আর পারি না এতগুলি হাসপাতাল, ফলে আমাদের ভর্তি করতে হয়, ফলে আমরা পেশেন্টদের লোড সামলাতে পারতেছি না আর কি। রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেকেই পাচ্ছেন না কাঙ্ক্ষিত বেড। তবে হাম রোগের চিকিৎসা সেবা পেলেও হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা অব্যবস্থাপনার অভিযোগও করেছেন রোগীর স্বজনরা। এখানের সবই ঠিক আছে, ডক্টররা ভালোভাবে দেখে, চিকিৎসাও খুবই ভালো, কিন্তু পরিবেশটা খুবই নোংরা, যা বলার মতো না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশের 18 জেলার 30টি উপজেলায় রবিবার সকাল 9টা থেকে শুরু হচ্ছে হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। চলবে বিকেল 5টা পর্যন্ত। শনিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, হাম আক্রান্তের হটস্পট বিবেচনা করে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তে আপাতত এসব জেলা ও উপজেলা নির্ধারণ করা হয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সের শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম রুবেলার টিকা দেয়া হবে। পাশাপাশি হামের লক্ষণ বা আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। এদিকে রাজধানীর শিশু হাসপাতালে আরও 61 শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। এর অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। তার মধ্যে 5টি স্পটে আমরা নিজেরা আমাদের মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকব। বাকি 25টা উপজেলায় আমাদের সিভিল সার্জনগণ স্থানীয় কর্মকর্তাদের নিয়ে ওই কাজটা উদ্বোধন করবেন। ইরান যুদ্ধের প্রভাব খাটিয়ে ব্যবসা বাণিজ্য সহ দেশের সামগ্রিক অর্থনীতি ও দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ এর সাথে প্রথম বৈঠকে এসব প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় ইরান যুদ্ধে সৃষ্ট জ্বালানি সংকট দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দেশের শিল্প খাত ও অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত সহ সমসাময়িক নানা আলোচনা করতে শনিবার দেশের শীর্ষ ব্যবসায়ীদের ডাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে অর্থমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইরান যুদ্ধ ঘিরে সৃষ্ট জ্বালানি সংকট অর্থনীতিতে চাপ তৈরি করছে জানিয়ে নিরবচ্ছিন্ন সরবরাহের আহ্বান জানান ব্যবসায়ীরা। এ সময় সরকারের পক্ষ থেকে যুদ্ধের বিরূপ প্রভাব থেকে অর্থনীতিকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। এছাড়াও বৈঠক করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সাথে। বৈঠকে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেট সহায়তার চাওয়ার বিষয়টি উঠে আসে। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের
আবহাওয়াজনিত যে প্রজেক্টগুলো আছে ক্লাইমেটের সাথে জড়িত, এগুলোতে তারা সহায়তা দেবে। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন, বন্ধ হয়ে যাওয়া সরকারি প্রজেক্ট চালু করা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি সহ নানা বিষয় উঠে আসে বৈঠকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দলকে সাংগঠনিকভাবে চাঙ্গা করতে দ্রুততম সময়ের মধ্যে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বৈঠকে বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করার বিষয়ে ও সরকারের আগামী ৪৭ দিনের কর্মসূচি এবং পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। এর আগে শনিবার রাত 8:30টার দিকে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এরপর প্রায় ৩ ঘণ্টা ব্যাপী বৈঠক হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি বিএনপির প্রথম সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠক। এর আগে গত ৯ জানুয়ারি বিএনপি স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে বসেছিল। আলোচনা হয়েছে আমাদের এই ৪৭ দিনের যে কর্মসূচি প্রধানমন্ত্রী নিয়েছেন এবং এই কাজগুলোর সম্পর্কে দলের মতামত, অর্থাৎ স্থায়ী কমিটির মতামত তিনি নিয়েছেন এবং সেই সঙ্গে অনেক সদস্য তাদের কিছু কিছু পরামর্শ দিয়েছেন। আর আপনার সেই সঙ্গে আমাদের যে রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ডগুলোকে আরও বিস্তৃত করার জন্য ভবিষ্যতে খুব দ্রুত কিভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সে বিষয়গুলো আলোচনা হয়েছে। 11 দলীয় জোটের নেতারা বলেছেন, একক কর্তৃত্ব বহাল রাখতে গণভোটের গণরায় মানতে চায় না বিএনপি। তারা গণরায়কে বাতিল করলে ক্ষমতায় মসনদে টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। গণভোটের রায় বাস্তবায়ন সহ বেশ কয়েকটি দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ হুঁশিয়ারি দেন 11 দলীয় জোটের নেতারা। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। গণভোটের গণরায় বাস্তবায়ন, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ সহ বেশ কয়েকটি ইস্যুতে ফের রাজপথে 11 দলীয় জোট। শনিবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াত ইসলামী, এনসিপি সহ 11 দলীয় জোট। এ সময় জোটের শীর্ষ নেতারা বলেন, একক কর্তৃত্ব বহাল রাখতে গণভোট মানতে চায় না বিএনপি। জনগণের গণরায়কে বাতিল করলে ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে না বিএনপি। হুঁশিয়ারি নেতাদের। বিএনপি সুকৌশলে সংসদে শপথ নিয়েছেন, সাংবিধানিক পরিষদের শপথ নেন নাই, গণভোটকে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন, জাতিকে অপমান করেছেন। জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে তারা সেটাকে অমান্য করার পায়তারা করছে। এ সময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, এই আন্দোলন কোনো দলের বিপক্ষে নয়, যারা জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। ভোটের ফলাফলে আপনারা ইঞ্জিনিয়ারিং করে আজকে এই ক্ষমতায় এসেছেন, সেটা আপনারাও জানেন, জনগণও জানে। এই জন্য আপনারা জোর করে সংঘর্ষ অর্জন করে জোর করে দেশের জনগণের উপর চাপিয়ে থাকতে পারবেন না। আমাদেরকে আবার রাজপথে অবস্থান করতে বাধ্য করবেন না। যেটা সংসদেই সমাধান করার চেষ্টা করুন। বক্তব্য শেষে বাইতুল মুকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে 11 দলীয় জোটের নেতারা। পরে মিছিলটি কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। সরকার গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করায় সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পবিত্র উমরা পালন শেষে শনিবার হযরত শাহজালাল বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অর্জন ধরে রাখতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাকে মুখ খুলতে হবে। সরকারের দায়িত্বে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যার যে সকল উপদেষ্টা ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল, তো তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। তারা অধ্যাদেশ করে চলে গিয়েছে,
একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে, এখন এই আইনগুলো অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, তারা যার যার ক্যারিয়ারে ফিরে যাবে, এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়া তাদেরকেও দাঁড় হতে হবে। ছাদখোলা বাস আর ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে। আগামীকাল সোমবার বিশ্ব ক্রীড়া দিবসে দেয়া হবে বিশেষ সংবর্ধনা। যুবাদের টানা সাফল্য ভবিষ্যতে জাতীয় দলকে সমৃদ্ধ করবে আশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। কোচের কথায় তাল মিলিয়ে 2034 বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। মনির হোসেন খানের রিপোর্ট। কোনো কিছু অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। টানা দ্বিতীয়বার সাফ ফুটবলের শিরোপা ধরে রাখলো বাংলাদেশ। লাল সবুজ যুবারা প্রমাণ করেছেন তারা আছেন রাইট ট্র্যাকে, তাই তাদের সংবর্ধনা হলো রাজস্বিক। সাফজয়ী যুবাদের বরণ করতে এয়ারপোর্টে হাজির ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, একসময় যার হাত ধরে এসেছে সাফ ফুটবলের সিনিয়রদের শিরোপা। প্রতিমন্ত্রী জানালেন এই ফুটবলারদের জন্য আসছে আরও বড় আয়োজন। আগামী 6 এপ্রিল আমাদের বিশ্ব ক্রীড়া দিবস রয়েছে, আপনারা জানেন। সেই দিবস উপলক্ষে আমাদের একটি সংবর্ধনা অনুষ্ঠান আমরা আমাদের এই জাতীয় বীরদের জন্য করছি, এবং সেই দিন এনএসসিতে অডিটোরিয়ামে ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে তাদেরকে পুরস্কৃত করা হবে। সেটা আর্থিক পুরস্কার অবশ্যই থাকবে তাদের জন্য। আমাদের অনূর্ধ্ব 20 যে সাফল্য নিয়ে এসছে, এরা কিন্তু মূল ন্যাশনাল টিমে খেলার জন্য আমি মনে করি মোটামুটি প্রস্তুত। সো তাদেরকে ধরে রেখে আমরা আগামী ন্যাশনাল টিমে আমাদের যাতে কম্পিটিশনটা আরও বেড়ে যায় সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। গত কয়েক বছর ধরেই ফুটবলারদের সাফল্য মানেই ছাদখোলা বাসের সংবর্ধনা। এবারও ব্যতিক্রম হয়নি। এর আগে ছাদখোলা বাসের সংবর্ধনা পেয়েছেন নারী ফুটবল দল, এবার চ্যাম্পিয়ন র্যালিতে সামিল যুবারা। এয়ারপোর্ট থেকে হাতিরঝিলে ছাদখোলা বাসের শোভাযাত্রায় বিজয় উল্লাস। হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে বীরবরণে প্রস্তুত বাফুফে। গ্যালারি জুড়ে বাংলাদেশ বাংলাদেশ চিৎকার। নিজেদের সাফল্যের ভাগ পুরো দেশকে দিলেন খেলোয়াড়রা। What about Pakistan? What about Nepal? What about India? They asked what we would do if we didn't win. I guess we'll never know. All the fans in the Maldives that showed up, it's really truly one of a kind, and I truly believe that Bangladesh has the best fans in the world. হেড কোচ আইরিশ মার্ক কক্সও ভাসলেন বাঙালি আবেগে। এলো পুরস্কারের ঘোষণা। When we went, we promised we'd show you the spirit of 1971, your history, and how we delivered. And we will deliver again. These boys here, AFC. 2034 World Cup in Saudi Arabia. কোচের স্বপ্ন ছুঁয়ে গেছে বাফুফে সভাপতি তাবিত আওয়ালকেও। জাতীয় দলকে দেখতে চান 2034 বিশ্বকাপে। আমরা গতকাল দেখছি আমাদের যাত্রার একটা শুরু। আমাদের যেই যাত্রাতে আজকে যেটা মার্ক কক্স বলেছে, হয়তো এখন থেকে শুরু করলাম, আশা করি 2036 সালে যায় যাত্রাটা আমরা সফল করতে পারব। সুলিভান ব্রাদার্স মানিক মাহিন্দের গল্পের শুরু মাত্র। তাদের পায়ে ভর করে একদিন লেখা হবে দেশের ফুটবলের সাফল্যের মহাকাব্য। সেই সুদিনের অপেক্ষায় এদেশের ফুটবল প্রেমীরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। এমএজি উসমানী ও জিয়াউর রহমানের সমন্বয়ে তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের পরিকল্পনা করা হয়েছিল। কোনো এক ব্যক্তির নির্দেশে কিছু হয়নি মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, কোনো দলের নয়, মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জাতির। শনিবার সকালে মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর হবিগঞ্জের মাধবপুরের ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ তথ্য জানান। বলেন, ৭১-এ শেখ মুজিবুর রহমান গ্রেফতার হয়ে পাকিস্তান চলে যান। 25 মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর হামলায় যখন মানুষ কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন, তখন মহান স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অন্যদিকে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, তেলিয়াপাড়ার বৈঠক ছিল মুক্তিযুদ্ধের সামরিক কৌশল নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখান থেকে সুসংগঠিতভাবে গেরিলা যুদ্ধের পরিকল্পনা নেওয়া হয়, যা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা আমাদের জন্য রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যারা আমাদের জন্য মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, তাদের নাম বিগত ফ্যাসিস্ট সরকার উচ্চারণ পর্যন্ত করেন। স্বাধীনতার 55 বছর অতিক্রম হওয়া সত্ত্বেও আমাদের ইতিহাসকে বারবার বিকৃত করা হয়েছে।
বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন যাবৎ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এটিকে একটি দলীয় দৃষ্টিকোণ থেকে, দৃষ্টিভঙ্গি থেকে জাতির কাছে বারবার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। চতুর্থ উইকেটের পতন ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। শনিবার বিসিবির সভা শেষে পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ফাইয়াজুর রহমান। এই নিয়ে বোর্ড পরিচালকদের মধ্যে 4 জন পদত্যাগ করলেন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দাবিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চিঠি দিয়েছিল বিসিবিকে। শনিবার বোর্ড মিটিংয়ে প্রধান এজেন্ডাই ছিল প্রিমিয়ার লিগ, কিন্তু সবকিছু ছাপিয়ে পরিচালক ফাইয়াজুর রহমানের পদত্যাগের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফাইয়াজুর বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধান এবং সিসিডিএম এর ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তবে পদত্যাগের বিষয়টিকে ব্যক্তিগত বলেছেন ফাইয়াজুর। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক নির্বাচিত হওয়ায় ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন। তারা কেউই পদত্যাগের প্রকৃত কারণ বলেননি। মূলত বর্তমান সভাপতির সাথে বিরোধে বড় ক্লাবগুলো নির্বাচন বর্জন এবং ঘরোয়া ক্রিকেট বয়কটের সিদ্ধান্তের পর প্রিমিয়ার ক্রিকেট লিগের ভাগ্য ঝুলে আছে। ক্লাব কোটায় নির্বাচিত হয়েও আবাহনী, মোহামেডান ব্রাদার্সের মতো বড় ক্লাবগুলোকে লিগে খেলতে রাজি করাতে না পারায় এই 4 পরিচালক পদত্যাগ করে থাকতে পারেন। এদিকে বিসিবি নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত 11 মার্চ গঠিত 5 সদস্যের তদন্ত কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, 5 জনের পোড়া লাশ উদ্ধার। ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ, প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ। কয়েক জেলায় হাবের ভয়াবহতা, রাজশাহী ও কুষ্টিয়ায় আরও 5 শিশুর মৃত্যু। আজ শুরু হচ্ছে হাম রুবেলার বিশেষ টিকাদান কার্যক্রম। ব্যবসায়ীদের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর, আলোচিত বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের যাত্রা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।